এখন ফার্স্টে হলো বলে নিই, আমরা এখানে যারা আছি সবাই উদ্যোক্তা হতে চাই। উদ্যোক্তা হতে চাই মানে নতুন কোনো একটা বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই, যেটা হয়তো অনেকেই প্রোডাক্টের প্ল্যান করেছেন, কিন্তু অনেকেই হয়তো প্রোডাক্টের প্ল্যান এখনও করেননি। কিন্তু কোনো একটা বিষয় নিয়ে আপনি বিজনেস করবেন বা কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন, সেইটার প্রেক্ষিতেই হয়তো আপনাদের আগ্রহ যে এটা নিয়ে আপনারা কাজ করবেন। তো সাধারণত ব্যবসা আমাদের কাছে দুই ধরনের, একটা হলো এসএমই বিজনেস, আরেকটা হলো স্টার্ট আপ। এসএমই বলতে আমরা বুঝি যেগুলো সাধারণত রিস্ক কম থাকে, রেডিমেড থাকে, যেটার একটা পজিশন থাকে, হ্যাঁ, যেটার আপনার ইনকামটা ফিক্সড থাকে, ইনকাম খুবই তাড়াতাড়ি শুরু হয়, যেটার গ্রোথ কম। সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায়, যেমন কোনো স্টোর, ফার্মেসি বা লাইব্রেরি, হ্যাঁ, এগুলো হলো এসএমই বিজনেস, যেগুলো ইনস্ট্যান্ট শুরু করা যায়। আপনি ইনস্ট্যান্ট ক্লায়েন্ট পেতে পারেন, বা আপনি ইনস্ট্যান্ট ইনকামও শুরু হতে পারে। আপনার মাসিক একটা মোটামুটি একটা প্রথম মাসে একটা ভালো প্রফিট করতে পারেন, কিন্তু দেখা যায় যে আপনি 5 বছর 10 বছর পরেও প্রফিটের একটা লিমিট থাকে, এর বাইরে পারা যায় না। যেহেতু এটার জিওগ্রাফিক্যাল বিজনেস, আপনার নির্দিষ্ট একটা লোকেশনের মধ্যেই করতে হয়। এটা ইচ্ছা করলেই এক জায়গা আপনার জেলার বাইরে নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। সেইটাকে আমরা সাধারণত এসএমই বিজনেস বলে থাকি। আরেকটা পার্ট হলো স্টার্ট আপ। স্টার্ট আপ হলো এমন একটা বিজনেস পার্ট যেটার হিউজ পরিমাণ রিস্ক থাকে, যেটা ফার্স্টেই আপনি প্রথম দিনই ইনকামের কল্পনা করাটাও ভুল। তারপর হলো স্টার্ট আপের, বর্তমানে বাংলাদেশে স্টার্ট আপ হিউজ পরিমাণ বাড়ছে, যেভাবে বাড়ছে সেভাবেই দেখা যায় কিছুদিন পরেই বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো স্টার্ট আপ সম্পর্কে আরেকটু যদি গভীরে বলি, যে এমন একটা বিজনেস প্ল্যান যেটা ইনোভেটিভ, ক্রিয়েটিভ এবং যেটা নিউ। নিউ মানে এমন না যে পৃথিবীতে এই প্রথম আজকেই আপনার যে নতুন আইডিয়া, সেই আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করেছেন, এই আইডিয়া নিয়ে কেউ ব্যবসা শুরু করে নাই, এরকম না। হতে পারে বাংলাদেশেই অনেকেই আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করছে, আপনিও করছেন, অথবা বাহিরে কেউ এই প্ল্যানটা নিয়ে ব্যবসা করছে, আপনিও করতে চাচ্ছেন। কিন্তু এটার খুবই রিস্কি, এবং এটার ইনকাম পরিধি অনেক বড়। ফার্স্টে অনেক কম ইনকাম হতে পারে, কিন্তু নির্দিষ্ট একটা সময় পরে অনেক বেশি ইনকাম হতে পারে, আবার টোটালি ইনকাম নাও হতে পারে। যেটা অনলাইন বেস হওয়ার সম্ভাবনাই বেশি। সাধারণত স্টার্ট আপগুলা অফলাইন বেসও হয়, দুইভাবেই হয়, তবে বেশিরভাগই অনলাইন বেস হয়। মানে প্রতিটা ব্যবসায়ী আপনার স্টার্ট আপ এবং এসএমইর সাথে সম্পৃক্ত, কিন্তু উদ্যোক্তা বলতে আমরা এসএমই এবং স্টার্ট আপ দুইটাকেই বুঝাই না, শুধু স্টার্ট আপটাকেই বুঝি। আর যেটা এসএমই বিজনেস, এটাকে আমরা বিজনেস হিসেবেই নেই। সাধারণত আমরা এখন পর্যন্ত যাদেরকে দেখতে পাচ্ছি অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন, সবাই স্টার্ট আপ বিজনেস করতে চাচ্ছেন। আমরা সবাই এন্টারপ্রেনারশিপ হতে চাচ্ছি। এটার মধ্যে দুইটা পার্থক্য থাকে, জব ভার্সেস বিজনেস। আমরা আসলে কোনটা করতে চাচ্ছি? আমরা কি জব করতে চাচ্ছি নাকি বিজনেস করতে চাচ্ছি, এবং জব এবং বিজনেসের মধ্যে পার্থক্যটা কি দেখায়? আমি এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সিলেবাস। জবের মধ্যে আপনি যতটুকু ফেসিলিটি পাবেন এবং বিজনেসের মধ্যে যা ফেসিলিটি পাবেন, দুইটাই ডিফারেন্ট। যেমন কিছু কিছু কাজ আছে যেটা, কিছু কিছু ফেসিলিটি আছে যেটা জবের মধ্যে আছে, বিজনেসে নাই। কিছু কিছু ফেসিলিটি আছে যেটা বিজনেসে আছে কিন্তু জবে নেই। যেমন আপনি যদি বিজনেস করতে চান, তার মানে আপনার মাইন্ডসেট এমন রাখতে হবে যে ফার্স্টে আপনাকে প্রচুর পরিমাণ কষ্ট করা লাগতে পারে আপনার প্রোডাক্ট সোর্সিং নিয়ে, কষ্ট করা লাগতে পারে আপনার প্রোডাক্ট কালেক্ট নিয়ে, তারপরে হলো আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে, মার্কেটিং নিয়ে, সেলস নিয়ে, আপনার ব্র্যান্ডিং নিয়ে, তারপরে হলো বিজনেস গ্রোথ নিয়ে, সবগুলা নিয়ে আপনার হিউজ পরিমাণ কষ্ট করা লাগতে পারে এভাবে। যদি আপনি জব করেন, এটার পার্থক্যটা হলো আপনার এই ধরনের কোনোই প্যারা নাই, কোনো পরিশ্রম করতে হবে না, আপনাকে নির্দিষ্ট একটা কাজ দেওয়া হবে, আপনি আপনার টাইম ওয়াইজ ওই কাজটা করবেন। তারপরে আছে আপনার চুজিং দ্য রাইট প্রোডাক্ট অ্যান্ড মার্কেট। আপনি আসলে কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন বা কোন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন। এখন
আপনি আপনার এলাকায় বা আপনি আপনার পরিচিত জনকে দেখলেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে, মনে করেন যে শাড়ি কাপড় নিয়ে বিজনেস করে, সে 2 বছরে কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন আপনি চিন্তা করলেন যে আমার প্রতিবেশী যেহেতু একটা শাড়ি নিয়ে ব্যবসা করে কোটি টাকার মালিক হয়ে গেছে, তার মানে আমিও শাড়ি নিয়ে ব্যবসা শুরু করব, কারণ শাড়িতে আপনার দেখা যায় যে ভালো লাভ করা যায় বা তাড়াতাড়ি ব্যবসায় লাভ আনানো যায়, খরচ কম থাকে, বা একজন যেহেতু করতেছে আমি পারবো। এই আইডিয়াটা হলো ভুল। আপনি প্রোডাক্ট নির্বাচন করতে হবে আপনার মতো করে, মানে আপনার যেই কাজটা করতে ভালো লাগে, যেটা আপনার নেশার মতো হবে, যেটাকে আপনি ভালো বুঝবেন। এখন ভালোভাবে জানেন না, কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনার এই সম্পর্কে চিন্তা করতেও ভালো লাগবে, এটারে নিয়ে কাজ করতেও ভালো লাগবে। আস্তে আস্তে জানতে, এই বিষয়টা নিয়ে কাজ করতে আপনি বোরিং ফিল করবেন না, মজা পাবেন। এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে হবে। তারপরে আছে আমরা টেকনিক ফর ফিল্টারিং বিজনেস আইডিয়া। আমরা যে বিজনেস আইডিয়াটা নিয়ে কাজ শুরু করব, সেটাকে বিভিন্নভাবে ফিল্টার করতে হবে। কারণ এই প্রোডাক্টটা নিয়ে আমরা কিভাবে আগাবো, ফার্স্টে কি কি কাজ করব, কোথায় কাজ করব, কাদেরকে নিয়ে কাজ করব, এই প্রোডাক্টের ব্যবসার জন্য আমি কিভাবে মান্থলি ওয়াইজ প্ল্যান করব, ডেইলি ওয়াইজ প্ল্যান করব, কিভাবে আমার বাৎসরিক প্ল্যান করব, এই টোটালটা হলো আমাদের ফার্স্টে হলো সাজাতে হবে। এরপরে হলো আমরা ইন্সপাইরেশনাল স্টোরিজ অ্যান্ড রিয়েল লাইফ এক্সাম্পল। সেম প্রোডাক্ট নিয়ে আপনি যদি প্লাস্টিক প্রোডাক্ট নিয়ে, বাচ্চাদের খেলনা নিয়ে কাজ করেন, তাহলে এই খেলনা নিয়ে আপনি যদি বাংলাদেশের মার্কেট প্লেসে কাজ করতে চান, যে বাংলাদেশের মার্কেট প্লেসে আমি খেলনা বিক্রি করব, তার মানে বাংলাদেশের মার্কেট প্লেসে এই খেলনা বিক্রি আর কে কে করেছে, আর কে কে করেছে, কোথায়, কবে থেকে শুরু করছে, তারপরে এখন পর্যন্ত করছে কিনা, তার ইনকাম কেমন হচ্ছে, সেল কেমন হচ্ছে, এই একটা সার্ভে করতে হবে এর আগেই। সেকেন্ডে আমরা চিন্তা করি ব্র্যান্ডিং এবং ব্র্যান্ডিং ইউর আইডেন্টিটি নিয়ে। মানে হলো হোয়াটস ইউর ব্র্যান্ড, লোকাল ভার্সেস গ্লোবাল ব্র্যান্ড। এর আগে কি আসে, এর আগে আপনার প্রোডাক্ট সোর্সিং হয়ে যাবে, আপনি কি বিষয় নিয়ে ব্যবসা করবেন এটা তো আপনাকে টার্গেট করতে হবে। সেটা আগেই বললাম যে রাইট প্রোডাক্ট আপনার নিয়ে ব্যবসা শুরু করতে হবে। মানে আপনার প্রোডাক্ট তো এতক্ষণে আপনার তৈরি হয়ে গেছে যখন আপনি ব্যবসা শুরু করবেন এর আগের পার্টে। এখন এটা কোথায় আপনি সেল দিবেন, মার্কেট প্লেসটা কোথায় হবে, লোকাল হবে নাকি গ্লোবাল হবে, লোকাল বা গ্লোবাল অনুযায়ী আপনাকে ব্র্যান্ডিংটা ফিক্সড করতে হবে। এরপরে দেখেন ডিফাইনিং ব্র্যান্ড ভ্যালু, ভার্সন, মিশন এবং ভয়েস। আমরা কাদের কাছে প্রোডাক্টটা বিক্রি করব, তাদের তারা কেন আমাদের প্রোডাক্টটা নিবে, এবং এই প্রোডাক্টটা সেল দিয়ে তাদের কি উপকার হবে, এবং তারা কিভাবে স্যাটিসফাইড হবে, তাদের চাহিদা আছে কিনা, এই বিষয়টা আমাদের সম্পর্কে কি ভালোভাবে আগেই ক্লিয়ার রাখতে হবে। এর আরেকটা ইস্যু হলো ব্র্যান্ডিংটা সাধারণত নিউরোলজির সাথে সম্পৃক্ত, নিউরো মার্কেটিং এর সাথে সম্পৃক্ত। আরেকটা আছে সাইকোলজিক্যাল মার্কেটিং। নিউরো মার্কেটিং মানে হলো আপনি যাতে ইনস্ট্যান্ট আপনি দেখেই বুঝে ফেলতে পারেন যে এটা আপনার এই প্রোডাক্টের। আপনি যখনই গানটা শুনবেন তখনই আপনার মাথায় সাথে সাথে ঢুকে যাবে এটা গ্রামীণ ফোন বাজাইতেছে, তার মানে গ্রামীণ ফোনের কথা আপনার মনে হবে। তা ব্র্যান্ডিংটা যদি সংক্ষেপে বলি, ব্র্যান্ডিং হলো এমনভাবে আপনার বিজনেসের নেম, লোগো, কালার, মার্কেটিংভাবে সাজানো, যেটা শোনা মাত্রই বুঝে ফেলবে এটা আপনার প্রোডাক্ট, সেটা হলো ব্র্যান্ডিং। এর উদাহরণটা হলো স্বপ্ন যাবে বাড়ি আমার। এই গানটা শুনলে আমরা বুঝতে পারি কি এটা গ্রামীণ ফোন। লাস্ট শেষে শুধু লেখা ছিল গ্রামীণ ফোন, জাস্ট এতটুকু, আর কোথাও কিন্তু গ্রামীণ ফোন সম্পর্কে কোনো কিছু লেখা ছিল না। এটা তাদের ব্র্যান্ডিং, এটা তাদের মার্কেটিং না। যখন একটা ব্যবসা তৈরি হয়, একটা বিজনেসের আপনার প্ল্যাটফর্ম থাকে 3টা। ফার্স্টে একটা হলো ব্র্যান্ডিং, একটা হলো মার্কেটিং, আর একটা হলো সেলস। ব্র্যান্ডিং হলো যেটা আপনাকে পরিচিত করাবে, যেটা আপনাকে এঙ্গেজ করাবে, যেটা আপনাকে ট্রাস্টেড করাবে, সেটা হলো ব্র্যান্ডিং। আপনি মার্কেটিং করে সেল করবেন, মার্কেটিং করবেন সেল করার জন্য, আর আপনি ব্র্যান্ডিং করবেন যাতে আপনি ওই সেলটাকে আবার রিসেল করতে পারেন। একটা ব্র্যান্ড হওয়ার জন্য 3টা যোগ্যতার প্রয়োজন। একটা হলো তার সম্পর্কে জানতে হয়,
তার সম্পর্কে বুঝতে হয় এবং তাকে বিশ্বাস করতে হয়। এতটুক কথার উপরেই একটা ব্যবসা আপনার অনেক দূরে যায়, বা একটা ব্যবসা আপনার দেখা যায় যে গ্রোথ না বাড়ার কারণে বন্ধ হয়ে যায়। ব্র্যান্ডিং বাড়াতে গেলে আপনার কি কি করতে হবে, ব্র্যান্ডিং এর জন্য আপনার কি কি এলিমেন্ট সাজাতে হবে, আপনার কি কি ট্যাগলাইন সাজাতে হবে, কি কি আপনার প্রচার করতে হবে, কিভাবে আপনি স্টোরি করবেন, কিভাবে আপনি ট্রাস্টেড করবেন, কিভাবে আপনি প্রচারে আগাবেন, কম খরচে কিভাবে আগাবেন। একজন আর প্রাণ আর এফ এল যেভাবে তাদের মার্কেটিং এর ব্র্যান্ডিং করে, গ্রামীণ ফোনের যেভাবে ব্র্যান্ডিং করে, সেভাবে তো আপনার কখনোই ব্র্যান্ডিং করা সম্ভব না। আপনার প্রোডাক্টের প্রাইসিং, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের সিস্টেম অনুযায়ী আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। বিজনেস গ্রোথ করতে গেলে অবশ্যই আমাদের ব্র্যান্ডিংটা বাড়াতে হবে। ব্র্যান্ডিং সম্পর্কে আশা করি মোটামুটি একটু ক্লিয়ার হয়েছেন। ব্র্যান্ডিং সম্পর্কে বিশাল আলোচনা। আপনি ব্র্যান্ডিং কিভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ বাড়াবেন, কিভাবে ব্র্যান্ডিং এর জন্য আপনার নিউরো মার্কেটিং ইউজ করবেন, কিভাবে ব্র্যান্ডিং এর জন্য আপনার টেক্সট, লোগো, কালার, ট্যাগলাইন এগুলো ইউজ করবেন। তারপরে আছে আমরা মার্কেটিং বেসিক এবং ডিজিটাল স্ট্র্যাটেজি নিয়ে। আমরা মার্কেটিং মানে হলো আমরা অ্যাপ্রোচ করব যে আপনার প্রোডাক্টটা নিয়ে, যে আমরা এই প্রোডাক্টটা সেল দিতে চাচ্ছি। আমি আপনাকে বললাম আমি একটা পাঞ্জাবি বিক্রি করতে চাচ্ছি, সেই পাঞ্জাবিটা আপনি যদি কিনে থাকেন সেটা কিভাবে কিনবেন? অবশ্যই পাঞ্জাবিটা নিয়ে আপনার ঘরে আমি যাব না, এই পাঞ্জাবিটা আপনাকে অনলাইনের মাধ্যমে দেখাবো। তার মানে আমার মার্কেটিং প্ল্যাটফর্ম হবে অনলাইন, এবং সেটার স্পেসিফিক যদি বলি কন্টেন্টের বেশিরভাগই থাকবে কি হবে? ভিডিও। তার মানে আমার কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানতে হবে। তখনই সে সিদ্ধান্ত নিবে যে আমি এটার অর্ডার করব। সেটা আম হতে পারে, সেটা কসমেটিক হতে পারে, সেটা কাপড় হতে পারে, যে কোনো এভরিথিং, এনি প্রোডাক্ট হতে পারে। আপনি যখন কারো সমস্যার সমাধান করতে পারবেন তখনই আপনার প্রোডাক্টটা সেল হবে। এখন মার্কেটিং কতভাবে করবেন? মার্কেটিংয়ের বিহেভিয়ার হিসেবে যদি চিন্তা করি, মার্কেটিংটা দুইভাবে হয়। একটা হলো সাইকোলজিক্যাল মার্কেটিং, একটা হলো কনজিউমার মার্কেটিং। আমরা যদি সাইকোলজিক্যাল মার্কেটিংটা দেখি, সাইকোলজিক্যাল মার্কেটিংটা হয় আপনার কাস্টমার বিহেভিয়ারের উপরে। আর কনজিউমার বিহেভিয়ার হলো, কনজিউমারটা পরে বলতেছি, কাস্টমার বিহেভিয়ার হলো আপনার প্রোডাক্টটা একজন দেখলো, দেখার সাথে সাথে যাতে সে পজিটিভ ফিল করে, হ্যাঁ, যাতে তার টোটালি যে সিস্টেম আছে সে কেন নিবে, নিলে তার লাভ হবে কিনা, বা তার এটা প্রয়োজন কিনা, বা আপনার এটা তার এই মুহূর্তে ব্যয় বাইর করার সামর্থ্য আছে কিনা, বা ইনস্ট্যান্ট সে এটাতে নক দিবে কিনা নাকি পরে নক দিবে, তাকে আপনার সাইকোলজিক্যালি আপনার কি করা, এঙ্গেজ করা, এটাকে বলে সাইকোলজিক্যাল মার্কেটিং। যারা বিজনেসের জন্য প্ল্যান করছেন, যারা চাকরি করছেন বা এখনো শুরু করেন নাই, যথেষ্ট সময় আছে, যারা বিজনেসের জন্য প্ল্যান করছেন, তারা বিজনেসের জন্য প্ল্যানিংয়ের জন্য প্রথমেই হলো লাগবে আপনি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। এই প্রোডাক্টের বাছাইয়ের জন্য আমরা হেল্প করব এই কোর্সের মাধ্যমে। তারপরে এই প্রোডাক্ট অ্যানালাইজ করার পরে আপনার এই প্রোডাক্টের অ্যাভাতার কি হবে। অ্যাভাতার মানে হলো প্রোডাক্টের কাস্টমার কারা হবে, প্রোডাক্টের সোর্সিং কোত্থেকে করবেন, করা উচিত, প্রোডাক্টের প্রাইসিংটা কেমন করবেন, মানে হলো সোর্সের প্রাইস কত হবে, আপনার কস্টিং কত হবে, মার্কেটিংয়ে আপনার কত খরচ করা উচিত, আপনার সেল প্রাইস কত রাখা উচিত, আপনার প্রফিট মার্জিন কত রাখা উচিত, মানে প্রাইসিং সম্পর্কে টোটালি, প্রোডাক্ট সোর্সিং সম্পর্কে টোটালি, আপনার প্রোডাক্টের মার্কেটিং ওয়েটা, মার্কেটিং কিভাবে করবেন। মার্কেটিংয়ের মধ্যে আপনি মার্কেটিং কিভাবে করবেন, অনলাইন মার্কেটিংয়ের প্ল্যাটফর্মগুলো আমরা শেখাবো, ফেসবুকের সিস্টেম শেখাবো, ফেসবুক কিভাবে আপনি নিজে নিজে অ্যাড ক্যাম্পিং করবেন, এই অ্যাড ক্যাম্পিংটা আমরা শেখাবো, কিভাবে আপনার ডলার কারো থেকে কিনতে না হয়, ডলার আমাদের থেকেই আপনার $30, $50, $100 যাতে সহজে আপনি কিনে নিতে পারেন, বা অন্য জন থেকেও আপনি কিনতে পারবেন, সেটা কিভাবে আপনি করবেন, এটাকে আপনি আপনার অ্যাড ক্যাম্পিংটা রান করবেন ওই ডলারের মাধ্যমে, হ্যাঁ, ওইটা আমরা দেখাবো। কিভাবে আপনি কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট মার্কেটিংটা আমরা দেখাবো, যে কন্টেন্টের ওয়ে কতগুলো আছে, এবং কন্টেন্ট কীভাবে করা লাগে, কন্টেন্ট কত প্রকার, কন্টেন্ট কিভাবে করা উচিত, আপনি কি ফার্স্টেই অ্যাপ্রোচ করা উচিত নাকি অন্যভাবে বলা উচিত। এক একটা প্রোডাক্ট অনুযায়ী কন্টেন্টটা এক এক রকম হতে পারে। কোনো প্রোডাক্টে আপনার কন্টেন্টে ডিরেক্ট সেলের কথা বলা উচিত। আরেকটা শেখাবো আপনার সেলস মাস্টারি।
আপনি কিভাবে সেলস এক্সপার্ট হবেন। আপনার বিজনেস যদি গ্রোথ হয়, আপনার বিজনেসে যদি দেখা যায় যে 100 আপনার এমপ্লয়ি হয়, কিন্তু আপনি নিজে যদি সেলস এক্সপার্ট না থাকেন, তাহলে আপনার বিজনেসে গ্রোথ করা প্রায় অসম্ভব। এটা যদি বাড়াইতে চান, আপনি একা কখনোই সম্ভব না। আপনার ব্যবসা যদি বাড়ে, আপনাকে সিএনও হইতে হবে, আপনি কখনো সিইও হইতে পারবেন না, মানে চিফ এক্সিকিউটিভ আপনি কখনোই হইতে পারবেন না। আপনি দুনিয়া সব করবেন, আপনি মার্কেটিং করবেন, আপনি ভিডিও এডিট করবেন, আপনি প্রোডাক্ট আনবেন, আপনি ডেলিভারি দিবেন, কাস্টমারের রিভিউ নেবেন, আপনি নিউরো মার্কেটিং করবেন, কাস্টমারের ফিডব্যাক নেবেন, একা কখনোই সম্ভব না। আপনি যখন সিইও হইতে চাইবেন, আপনার প্রোডাক্ট বিজনেস যা আছে সেই পর্যন্তই আপনার হবে। আপনি যখন সিএনও হবেন, মানে কিছুই করবেন না, তখন আপনার বিজনেস গ্রোথ হবে। কিছুই করবেন না মানে কি, সব বিষয়ে আপনাকে ধারণা নিতে হবে। টিম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নিতে হবে, আপনাকে মার্কেটিং ধারণা নিতে হবে, ব্র্যান্ডিং ধারণা নিতে হবে, প্রোডাক্ট সোর্সিং সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে হবে, মার্কেটিংয়ের নিউরো মার্কেটিং সম্পর্কে ধারণা নিতে হবে, সাইকোলজি মার্কেটিং সম্পর্কে ধারণা নিতে হবে, মার্কেটিংয়ের কন্টেন্ট সম্পর্কে ধারণা নিতে হবে, কন্টেন্টের স্টোরি, কন্টেন্টের আপনার ভয়েস, কন্টেন্টের ভিডিও থিম কী হবে, কন্টেন্টের স্ক্রিপ্ট কী হবে, টোটাল ধারণা নিতে হবে। আপনি আপনার ব্যবসাকে যদি বাড়াতে চান, তাহলে একটা বিজনেসের জন্য সিস্টেম যা থাকে আপনার টোটালি ক্লিয়ার ধারণা নিতে হবে। এই টোটাল সেক্টরগুলাই আমরা দেখাবো। এরপরে আছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশনটা সম্পর্কে মোটামুটি একটু ধারণা আলোচনা করছি। এখন এই কন্টেন্টের পার্থক্যটা কীভাবে হয়, আপনার কন্টেন্টের মধ্যে অতিরিক্ত একটা শব্দ থাকবে না, আপনার কন্টেন্টের মধ্যে সাউন্ড থাকবে একেবারে ক্লিয়ার। আপনার কন্টেন্টটা এমনভাবে হবে যাতে আপনি এই প্রোডাক্ট সম্পর্কে ভালো ইনফরমেশন দিতে পারতেছেন। আপনি এই প্রোডাক্টের মাধ্যমে আপনি একটা ভালো সার্ভিস দিবেন। আপনার এই প্রোডাক্টে কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের ত্রুটি, কোনো ধরনের প্রবলেম কাস্টমার ফেস করবে না। এইটা এনশিওর থাকবে আপনার প্রোডাক্টের মাধ্যমে, আপনার কন্টেন্টের মাধ্যমে। আপনার প্রোডাক্টের ভিডিও থাকবে একেবারে ক্লিয়ার, রিয়েলিস্টিক। ক্লিয়ার মানে এমন না যে আপনি লাখ লাখ টাকা ক্যামেরা দিয়ে আপনার তুলতে হবে। এখন নর্মাল বা 10-15 হাজার টাকা মোবাইল দিয়েই আপনার কন্টেন্ট তৈরি করা যায়। হ্যাঁ, এর চেয়ে বেশি প্রয়োজন হয় না শুরু অবস্থায়। আপনার কখনোই শুরু অবস্থায় আপনার আপনার এই যে কী বলে ডিজিটাল ক্যামেরা বা বড় দামি ক্যামেরার প্রয়োজন নাই। আপনি মোবাইল দিয়েই করতে পারবেন। হয়তো একটা 1000-1500 টাকার একটা মাইক্রোফোন ইউজ করতে পারেন। তার মানে আপনার সাউন্ড ক্লিয়ার হতে হবে, আপনার ভিডিও ফুটেজ ক্লিয়ার হতে হবে, বিশেষ করে আপনার স্ক্রিপ্ট হতে হবে একেবারে ক্লিয়ার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কন্টেন্টটা আপনাকে একটা হুক দিতে হবে। এই কন্টেন্টের মাধ্যমেই আপনার বিজনেস ফুটে ওঠে। তারপরে থাকবে আপনার মানি ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট। যারা আপনার ই কমার্সে প্রোডাক্টের জন্য, আপনার বিজনেসের প্রোডাক্টের জন্য আপনি কী করবেন, এই প্রাইসিংটা ধরবেন। আপনার সোর্স প্রোডাক্টের প্রাইসিং কত হবে, আপনি এটার জন্য মার্কেটিং মার্জিন কত রাখবেন, আনুষঙ্গিক আপনার অফিসিয়াল যদি বাসা থেকে শুরু করেন, বাসায় আপনার খরচ কত পড়বে, আপনার বিজনেস যদি বড় হয় অফিসিয়াল কস্ট কত হবে, আপনার এমপ্লয়ি কস্ট কত হবে, আনুষঙ্গিক ইউটিলিটি বিল কত পড়বে, প্রতিটা আপনার প্রোডাক্টের উপরে কস্টিং পড়বে। সুতরাং আপনি প্রফিট মার্জিন কত পারবেন, এই প্রফিট মার্জিনটা অ্যাড করে আপনি সেল প্রাইসিংটা কত ধরবেন, এইটা তখন কি হবে, ফুটে উঠবে। তার মানে মানি ম্যানেজমেন্ট, বাজেটিংটা সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা নিতে হবে। স্টার্টআপ বিজনেস করছি মানে হলো আমরা ধীরে ধীরে কষ্ট করে একটা ব্যবসা প্ল্যাটফর্ম সাজিয়ে যাতে একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায়। তার মানে গ্রোথটা আপনাকে 10%, 5% ধরলে হবে না। হ্যাঁ, ওইটা এমন সিস্টেমেটিক ধরতে হবে যাতে নির্দিষ্ট একটা সময় আপনার হিউজ লাভটা আসে। সুতরাং মানি ম্যানেজমেন্ট এবং এটার বাজেটিং সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকাও জরুরি। এরপরে আছে আপনার বিজনেস ম্যানেজমেন্ট এবং গ্রোথ প্ল্যানিং। এখন বিজনেস ম্যানেজমেন্টটা করবেন, বিজনেস ম্যানেজমেন্টের জন্য আপনি ফার্স্টে আপনার ঘরে বসে একটা প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। সেক্ষেত্রে হয়তো শুধু আপনার সোর্সিং কস্টিংটা থাকবে, আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পিংয়ের জন্য একটা অ্যাড ক্যাম্পিং নির্দিষ্ট খরচ হইতে পারে। কিন্তু যখন দেখবেন আপনার ডেইলি 5টা-6টা ডেলিভারি হচ্ছে, তার মানে অবশ্যই আপনি বাড়াইতে চাইবেন। আর যখন আপনার 20টা অর্ডারে আশা করবেন, আপনার ফার্স্টে ছিল শুধু ফেসবুক পেজ, আপনার এই পর্যায়ে আপনার দেখা যায় একটা ওয়েবসাইটের দরকার হইতে পারে,
আপনি যখন 100 সেলের আশা করবেন ডেইলি, তো 100 সেলের জন্য আপনার মিনিমাম আপনাকে 1000 আনসার দিতে হবে। আপনার রেশিও তো 10% উপরে কখনই হবে না, এমন হতে পারে 5% হতে পারে আপনার সেল রেশিও। হ্যাঁ, সেল রেশিও যদি 5% হতে 5000 আপনার এঙ্গেজ আসতে পারে আপনার অথবা 1000 এঙ্গেজ আসতে পারে। 1000 এঙ্গেজের জন্য আপনার মার্কেটিং করতে হবে। আপনি 100 বিক্রি করতেছিলে, আপনার রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আপনাকে এডিট করতে হবে, এটার জন্য আপনার টিম লাগবে, টিম ম্যানেজ করতে হবে, টিমের জন্য আপনার বাজেট লাগবে, টিমের জন্য আপনার মান্থলি একটা পেমেন্ট লাগবে। ওইটা কিভাবে আপনি সাজাবেন, আপনাকে তখন অফিস নিতে হবে, অফিসে ইউটিলিটি বিল থাকবে, আনুষঙ্গিক বিল থাকবে, মার্কেটিংয়ের জন্য বেশি বিক্রি করার জন্য মার্কেটিংয়ের প্ল্যান সাজাতে হবে। ওই যে ম্যানেজমেন্টটা কিভাবে করবেন এটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এরপরে আপনার টাইম ম্যানেজমেন্টটা থাকবে। আপনি কিভাবে আপনি টোটাল টাইম ম্যানেজ করবেন, টিমে টাইম ম্যানেজ করবেন, প্রোডাক্ট সোর্সিংয়ে টাইম ম্যানেজ করবেন। আপনার একটা প্রোডাক্ট আজকে কি পরিমাণ সেল হওয়া উচিত, এক মাসে কতগুলো সেল হওয়া উচিত, আপনার কস্টিং করা উচিত, কতগুলো করা উচিত, আপনার এমপ্লয়ি ওই টাইমে কতটুকু কাজ করতে পারে, তার এবিলিটি কতটুকু আছে, তার এই এবিলিটির জন্য আপনি তাকে কতটুকু স্যালারি দিচ্ছেন, ওই যে গ্রোথটা, এই টোটালটা আপনাকে একটা টাইম স্কেলে নিয়ে আসতে হবে। তারপরে হলো আপনার রিভিউ, স্কেলিং এবং একটা রুট ম্যাপ করতে হবে। আপনার একটা বিগ প্ল্যান করতে হবে, 1 বছর আমি এই পর্যন্ত যেতে চাই, 1 বছর আমার ব্র্যান্ডিংটা আস্তে আস্তে এইভাবে বাড়াবো, আমার সেলটা এইভাবে বাড়াবো, আমার মার্কেটিংটা এভাবে বাড়াবো এবং কাস্টমার থেকে রিভিউ নিব। ওইটা আমাদের এই সেকশনে থাকবে। এরপর আমি বিজনেসকে অটোমেশন করব। আপনার ব্যবসা যদি বড় করেন আর আপনি সারা জীবন বৈশা বৈশা ব্যবসা করবেন, তাহলে ব্যবসা এত বড় হবে না। আপনি যখন নির্দিষ্ট একটা বড় করার পরে এটা অটোমেশনে নিতে হবে, মানে সব কিছু আপনি সিস্টেম ওয়াইজ, টাইম ওয়াইজ, টিম ওয়াইজ, অফিস ওয়াইজ সাজিয়ে রাখবেন, যেটা আপনি মাঝে মাঝে না থাকলেও যাতে ব্যবসার মতো ব্যবসা চলতে থাকে। এই জন্য ব্যবসা অটোমেশনে আমরা কাজ করাবো। এরপরে আসি সেলস এবং সাইকোলজিক্যাল কাস্টমার মাইন্ডিং নিয়ে আমাদের কথা হয়েছিল। তারপরে আপনি যে মার্কেটিংয়ের পার্টগুলোর কথা বলছিলাম, এই মার্কেটিংয়ের পার্টের ক্ষেত্রে যারা আপনার নন টেকনিক্যাল আছেন, মানে এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা নাই বা অ্যাড ক্যাম্পিংয়ের সম্পর্কে ধারণা নাই, তাদের জন্য একটা লম্বা মার্কেটিং একটা ক্লাস নিতে হবে, মানে অনেকগুলো ক্লাস হবে, যার মাধ্যমে আপনি ফেসবুক সম্পর্কে ভালো ধারণা পাবেন, ইউটিউব সম্পর্কে ভালো ধারণা পাবেন, আপনার প্রোডাক্টটা ইউটিউবের নাকি ফেসবুকে মার্কেটিংয়ের জন্য প্রযোজ্য। যেমন এটা একটা ছোট উদাহরণ দিই, একজন কম্পিউটারের ব্যবসা করে, কম্পিউটার সেল দেয়, আর একজন টি শার্টের ব্যবসা করে। এই দুইজনের জন্য প্ল্যাটফর্ম কিন্তু দুইটা সবচেয়ে ভালো। কেমন? আপনি টি শার্ট সেল দেন, আপনার জন্য সর্বোচ্চ আপনার টি শার্টের প্রাইসিং হলো 500 টাকা, আর একজন কম্পিউটার সেল দেয়, তার প্রাইসিং হলো মনে করেন 25,000 টাকা। আপনি অ্যাড ক্যাম্পিংয়ের মাধ্যমে আপনি কম্পিউটার সেল দেওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু আপনি অ্যাড ক্যাম্পিংয়ের মাধ্যমে আপনি টি শার্ট ডেইলি 100টা সেল দিতে পারবেন। তাহলে আপনার কম্পিউটারের জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম কোনটা? কম্পিউটার সেলের জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হলো আপনার ইউটিউব। এখন দেখেন, ইউটিউবে যদি আপনি হিউজ পরিমাণ মার্কেটিং করেন, আপনার মার্কেটিংয়ের 1 টাকাও খরচ করতে হবে না। আপনি প্রতিদিন ইউটিউবে ভিডিও দিবেন, আপনার প্রোডাক্টের ভিডিও দিবেন, রিভিউ দিবেন, O2 আপনার বিক্রি হবে। যদি আপনি অ্যাড ক্যাম্পিংটা করতে চান, কম টাকায় আপনি অ্যাড ক্যাম্পিংটা চালায় যাবেন, আপনার ইউটিউবে বিক্রি হবে, এখান থেকে আপনার অ্যাড ক্যাম্পিংয়ে কি আপনার ব্র্যান্ডিংটা তৈরি হবে। এরপরে যেটা বলতে চাইছিলাম, আমরা মোটামুটি বিজনেস সম্পর্কে টোটাল স্টার্টিং, প্ল্যানিং, সোর্সিং, মার্কেটিং সম্পর্কে, ডেলিভারি সহ টোটাল মানি ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট সম্পর্কে এভরিথিং ধারণা দিব। আমরা একটা ডিপ ধারণা দিব আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, স্পেশালিভাবে আপনার যাতে কারো কাছ থেকে অ্যাড ক্যাম্পিং না করতে হয়, নিজের অ্যাড ক্যাম্পিং নিজে করতে পারেন। কিভাবে আপনি অ্যাড ক্যাম্পিং করবেন, কিভাবে ফেসবুকের জন্য ডলার কালেক্ট করবেন, প্রয়োজনে আমাদের থেকে ডলার নেবেন বা অন্য সোর্স থেকে ডলার নেবেন, টোটালটা নিজে ওভারভিউটা দেখতে পারেন। কারণ আপনি যখন অ্যাড ক্যাম্পিং করবেন, ফেসবুক আপনাকে দেখাবে আপনি কাদের কাছে মার্কেটিং করতেছেন, এটা উচিত হচ্ছে কিনা, সিটিএ ঠিক আছে কিনা, ROI ঠিক আছে কিনা, তারপরে রেশিও ঠিক আছে কিনা, অ্যাড ক্যাম্পিংয়ের সিস্টেম ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা। আপনি যদি অন্য একজনের মাধ্যমে, মানে আমাদের এজেন্সির মাধ্যমে করেন, আপনি কিন্তু এগুলো পাবেন না, আপনি জাস্ট মেসেজগুলো পাবেন আপনি মার্কেটিং করার পরে। এইটা আপনার খুব ডিপলি দেখাবো। তো আমার মোটামুটি আমরা আমার সিলেবাস সম্পর্কে হয়তো ফুল আলোচনা করি নাই, কিন্তু বেসিক আলোচনা মূলত এতটুকুই। হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, 2টা পার্টে আলোচনা করছি। তা আমাদের কোর্সে মূলত এই বিষয়গুলো থাকবে।
এখন আমাদের আজকের আলোচনা আমি আপনাদের থেকে বিদায় নিব। এর আগে আপনাদের থেকে আমি 1 মিনিট করে একটু শুনে নিই আপনাদের কোনো কথা থাকলে। হ্যাঁ, পারবিন আপু বলেন ফার্স্টে। পারবিন আপু বলেন। চলে গেছে, আউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাকিব ভাই। হ্যাঁ, পারবিন আপু আবার আসছেন। জি 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 পারবিন জি। আপু বলেন। যে আমি ফেসবুক না ইউটিউবে যে অ্যাডটা দিব ওটা কিভাবে দিব এবং কিভাবে টাকাটা আমি কিভাবে দিব? হ্যাঁ, এটাই আমাদের কোর্সের বিষয় আর কি, এটাই শিখতে পারবেন। আর এটা যদি আমি এখন শিখাই সেটা একটা ক্লাসে হবে না, 2-3টা ক্লাস লাগবে, মানে এটা 6 ঘন্টার আলোচনার বিষয় আর কি। হ্যাঁ, তো এটা আমাদের কোর্সের একটা পার্ট। আপনাদের এজেন্সিতে কি কোনো ফ্রিল্যান্সার আছে যারা আর কি আমাদের কাজ টাজ করে দিতে পারবে? আচ্ছা, ফ্রিল্যান্সার বলতে আমরা আসলে একজন ফ্রিল্যান্সার না, মূলত হইলো আমাদের একটা টিম, যেহেতু এজেন্সি, এজন্য আমরা এটাকে ফ্রিল্যান্সার বলতে পারি না, এটাকে এজেন্সি বলতে পারি আর কি। কারণ আমরা আমাদের জেলাতে কাজ করি, আমরা ঢাকার জন্য কাজ করি, আমরা বাংলাদেশের জন্য কাজ করি, আমরা সৌদির জন্য কাজ করি, কাতারের জন্য কাজ করি, মানে আমরা 8টা দেশে মার্কেটিং করি, আমাদের নিজেদের দেশও মার্কেটিং করি। আমরা যেখান থেকে ক্লায়েন্ট পাই সেখান থেকেই আমরা কি করি, আমরা কাজ করে দিই। সেই দিক দিয়ে আপনি আমাদেরকে ফ্রিল্যান্সারও বলতে পারেন, সেদিক দিয়ে আমাদেরকে এজেন্সি বলতে পারেন। তবে আপনার ই কমার্স বিজনেসের জন্য যা যা পার্টের, যা যা প্রবলেমের সলিউশন দরকার, যা যা তৈরি করে দরকার, সেটা অবশ্যই আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। 1 তারিখে ক্লাসটা শুরু করি, তাহলে আমাদের কাছে একটু গুছানো হবে। হ্যাঁ, আর আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটু নক করেন যারা যারা কোর্সের প্রতি ইন্টারেস্ট আছেন। ইনশাল্লাহ আপনাদেরকে 28 তারিখ বা 29 তারিখ আবার স্মরণ করব, আর আমরা পুরো দমে ইনশাল্লাহ 1 তারিখ থেকে ক্লাস শুরু করব। তো এই ব্যাপারে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।